সবাই, তাই তো? তোমরা একটু তোমাদের এখান থেকে একটু রেসপন্স করবো, আমরা দুটোই তাহলে শেষ করতে পারবো। হ্যাঁ, তো তাহলে দেখো আমাদের কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের যে পার্ট ছিল, হ্যাঁ, সেখানে আমরা কি কি পড়াশোনা করছিলাম। দেখো আমরা মেইনলি মাল্টিপ্লেক্সার, হ্যাঁ, ট্রান্সমিশন গেট, তারপরে টাই স্টেট ইনভার্টার, টাই স্টেট বাফার, পাস ট্রানজিস্টর, এগুলো পড়ার পরে আমরা কোথায় মুভ করছিলাম বলতো? ল্যাচ, ফ্লিপ ফ্লপ, ডি ল্যাচ অর্থাৎ ডেটা ল্যাচ এবং ডি ফ্লিপ ফ্লপ, ডেটা ফ্লিপ ফ্লপ, এটা আমরা পড়াশোনা করছি। তো এটার কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন সবকিছু আমরা এখান থেকে পড়ছি। তো এখানে একটা টপিক ছিল যেটা আমি একটু ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে রেস কন্ডিশন বা হোল টাইম ফেলিওর, এবং এটার একটা রেমেডি। আমরা ডিজাইনের সময় কিভাবে এই যে হোল টাইম ফেলিওর বা রেস কন্ডিশন, এটা যাতে করে অ্যারাইজ না করে আমাদের সিস্টেমে, এটাকে আমরা কিভাবে আমরা ওভারকাম করতে পারি। তো সেফ ডিজাইনিং এর জন্য আমরা নন ওভারল্যাপিং ক্লক ইউজ করব। যাই হোক, তো রেস কন্ডিশন কি, এটা একটু বলি আমরা সংক্ষেপে, সবাই একটু খেয়াল করে শুনবা। হ্যাঁ, খুবই সিম্পল জিনিস, আমি জাস্ট তোমাদেরকে মূল বিষয়টা ধরিয়ে দিচ্ছি, বাকিটুকু আশা করি তোমরা নিজেরাই অ্যানালিসিস করলে বুঝতে পারবা। আচ্ছা, খেয়াল করো তো, এই যে লেফট হ্যান্ড সাইডে যে ফিগারটা আছে, হ্যাঁ, এই ফিগারটাতে কি দেখা যাচ্ছে বলো তো? ক্যাসকেড কানেকশন আছে দুইটা এলিমেন্ট বা ডিভাইস, সেটা কি ল্যাচ নাকি ফ্লিপ ফ্লপ বলো তো? ফ্লিপ ফ্লপ কিন্তু, হ্যাঁ, দুইটা ফ্লিপ ফ্লপ। এখন এটাতে তোমাদের যেন এই ভুলটা না হয় যে হঠাৎ করে দেখে আমাদের মনে হতে পারে যে এইখানে যেমন দুইটা ব্যাক টু ব্যাক কানেক্টেড ল্যাচ ছিল, দুইটা ল্যাচের কানেকশনে কিন্তু একটা সিঙ্গেল ফ্লিপ ফ্লপ তৈরি হয়। বি কেয়ারফুল, এখানে কিন্তু দুইটা ফ্লিপ ফ্লপ দেখানো হচ্ছে। তার মানে কি, এইখানে একটা প্রথম ফ্লিপ ফ্লপ, তার কনস্ট্রাকশনে দুইটা ল্যাচ আছে এটার ভেতরে। অনুরূপভাবে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপ এখানে দেখানো হচ্ছে, তার ভেতরেও কিন্তু তুমি যদি খেয়াল করবা তাহলে দেখবা যে তার মধ্যেও কিন্তু এরকম দুইটা ল্যাচ আছে। হ্যাঁ, এক একটা ফ্লিপ ফ্লপে দুইটা করে ল্যাচ থাকে, অর্থাৎ মোট কয়টা ল্যাচ এখানে টোটাল বলতো? চারটা ল্যাচ কিন্তু। হ্যাঁ, প্রথম ফ্লিপ ফ্লপের দুইটা, সেকেন্ড ফ্লিপ ফ্লপের দুইটা, টোটাল চারটা ল্যাচ কিন্তু আমাদের এই যে দুইটা ফিগার এখানে দেখানো হচ্ছে ক্যাসকেড কানেক্টেড, এখানে কিন্তু টোটাল চারটা ল্যাচ আছে। হ্যাঁ, এটা কিন্তু ব্যাক টু ব্যাক কানেক্টেড বা ক্যাসকেড কানেক্টেড ফ্লিপ ফ্লপ, ল্যাচ না কিন্তু। হ্যাঁ, খেয়াল করবো। তাহলে রেস কন্ডিশন আমরা কোথায় পরিলক্ষিত করি? ব্যাক টু ব্যাক ফ্লপস ক্যান ম্যালফাংশন ফ্রম ক্লক স্কিউ। তার মানে কি, ব্যাক টু ব্যাক কানেক্টেড ফ্লিপ ফ্লপ গুলো ম্যালফাংশন করতে পারে। হ্যাঁ, ম্যালফাংশন মানে কি, ত্রুটিপূর্ণ অপারেশন। কখন হতে পারে? এটা ক্লক স্কিউ থাকলে। এখন ক্লক স্কিউ কাকে বলে একটু বলো তো? ক্লক স্কিউ কাকে বলে? যদি একাধিক ফ্লিপ ফ্লপে ক্লক অ্যারাইভাল টাইম যদি ভিন্ন হয়, তাকে আমরা সহজে ক্লক স্কিউ বলি। ক্লক স্কিউ কি? একাধিক ফ্লিপ ফ্লপে ক্লক, হ্যাঁ, রিচ করতে যদি ভিন্ন টাইম লাগে, একই সাথে যদি ক্লক না যায়, একই সাথে যদি তারা ফায়ার্ড না হয়, তাহলে তাদেরকে আমরা কি বলি? ক্লক স্কিউ। তো ক্লক স্কিউ আবার পজিটিভও হয়, নেগেটিভও হয়। তো পজিটিভ ক্লক স্কিউ মানে কি? দেখো, ফার্স্ট ফ্লিপ ফ্লপ আগে ক্লক পাবে বা আগে ফায়ারিং হবে, আগে ট্রিগার্ড হবে, বাট ওই সেম সাইকেলের ট্রিগারিং ক্লক টু বা ফ্লিপ ফ্লপ টু, হ্যাঁ, যখন অ্যারাইভ করবে সেটা একটু পরে, দেরিতে। অর্থাৎ সহজ কথায় ফ্লিপ ফ্লপ টু দেরিতে ফায়ার্ড হবে, তাকে আমরা কি বলবো? পজিটিভ স্কিউ। নেগেটিভ স্কিউ কি হবে? ফ্লিপ ফ্লপ টু যদি আগেই ফায়ার হয়, উল্টে আরো ফ্লিপ ফ্লপ অনের আগে, সেটাকে আমরা নেগেটিভ স্কিউ বলি। হ্যাঁ, নেগেটিভ স্কিউ। যাই হোক, এখন পজিটিভ নেগেটিভ জাস্ট একটু জেনে রাখো এটা আপাতত। তাহলে ক্লক স্কিউ কাকে বলে সহজ কথায় বলো তো একটু কেউ? যদি ক্লক একই সাথে একাধিক ফ্লিপ ফ্লপে না পৌঁছায়, সেটা হচ্ছে ক্লক স্কিউ সহজ কথায়। এখন আমাদের এখানে যে সিনারিওটা বর্ণনা করা আছে, সেটা কিন্তু পজিটিভ ক্লক স্কিউ।
তাহলে বলো তো কে ক্লক আগে পাবে আর কে ক্লক পরে পাবে পজিটিভ স্কিউ বিবেচনা করে একটু অ্যান্সার করো তো। এই পজিটিভ স্কিউ মানে কি? দেরিতে ক্লক কে পাচ্ছে? ফ্লিপ ফ্লপ 2 দেরিতে ক্লক পাচ্ছে। ড্র করি আমরা। দেখো দুইটা ক্যাসকেড কানেক্টেড ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, ডেটা ইনপুট। আচ্ছা, এটা আমরা সে কিউ বললাম। তো এটা মনে করো যে ক্লক অন দিয়ে অপারেট হচ্ছে, এটা সে ক্লক 2 দিয়ে অপারেট হচ্ছে। এখন পজিটিভ স্কিউ মানে কি বলতো? সে আমরা যদি এভাবে ড্র করি এখানে, তুমি দেখে তাহলে বুঝতে পারার কথা। আচ্ছা, এই দুইটা ফিগার থেকে বলো তো ক্লক অন লিডে আছে নাকি ক্লক 2 লিডে আছে? মানে এই যে রাইজিং এজ আগে পাচ্ছে কে, এটা বলো। এই যে দুটো ফিগার আমি ড্র করছি এখান থেকে দেখে বলো। ক্লক অন আগে রাইজিং এজ পাচ্ছে, এটা কি সবাই একমত? আমার তো দেখে মনে হচ্ছে যে এই যে সামনে তো এগিয়ে আছে, এই যে এইটা আগে পাচ্ছে আর এটা পরে পাচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। অন্যদের কি এরকম মনে হচ্ছে কারো যে ক্লক 2 আগে পজিটিভ এসটা আগে পাচ্ছে? তা কিন্তু না। আমি যেটা বলছি এটা কিন্তু মনে হইতে পারে, হ্যাঁ, এই জন্য বললাম। তো কনফিউজড হবে না। আমরা টাইম অ্যাক্সিস কোনটা, তোমাদের মধ্যে থেকে যে রেসপন্স করছো ঠিক বলছো, এই দিক দিয়ে আমরা টাইম অ্যাক্সিস। তো তার মানে কি আগে আমাদের অ্যারাইভ করতেছে কে বলতো? আগে অ্যারাইভ করছে কে? ক্লক 1 রাইজিং, আর ক্লক 2 হচ্ছে পরে। তো আমাদের যেটা নিয়ে কনফিউশন অ্যারাইজ করতে পারে সেটাই আমি তোমাদেরকে একটু বলে দিলাম যাতে করে আমাদের ঝামেলা না হয়। তাহলে এটা হচ্ছে পজিটিভ স্কিউ, বি কেয়ারফুল। এটাকে কি বললাম আমরা? পজিটিভ স্কিউ। এবং আমাদের এই যে স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা কিন্তু, বা এই যে হোল টাইম ফেলিওরের কথা বলা আছে সেটা কিন্তু পজিটিভ স্কিউ এর জন্য। অর্থাৎ ক্লক অন আগে অ্যারাইভ করবে, ফ্লিপ ফ্লপ অন আগে ফায়ার হবে এবং ফ্লিপ ফ্লপ 2 ফায়ারিং হবে একটু দেরিতে। যাই হোক, এখন এখানে কি সমস্যা একটু দেখো কি বলছে ওরা। সেকেন্ড ফ্লিপ ফ্লপ ফায়ার্স লেট, তাই তো? পজিটিভ যে স্কিউ আমরা বিবেচনা করছি, যেখানে দুটো ফিগার দেখো ক্লক 1 ক্লক 2, তার মানে কি পরে ফায়ারিং হচ্ছে কি বলতো? পরে কি ফায়ারিং হচ্ছে? ক্লক 2। ক্লক 2 বা ফ্লিপ ফ্লপ 2, হ্যাঁ, ক্লক তো আর ফায়ারিং হয় না, ক্লক দিয়ে ফায়ারিং করি আমরা। তো আমরা বেটার বলবো ফ্লিপ ফ্লপ 2 পরে ফায়ারিং হচ্ছে। তাহলে ফ্লিপ ফ্লপ 2 পরে ফায়ারিং হলে কি অসুবিধা দেখো। সিস ফার্স্ট ফ্লিপ ফ্লপ চেঞ্জ অ্যান্ড ক্যাপচার্স ইটস রেজাল্ট। তার মানে সে যদি যে ভ্যালুটা তাকে হোল্ড করে রাখার কথা বা ল্যাচ করে বা মেমোরি হিসেবে ধরে রাখার কথা, সেই ভ্যালুটা সে ঠিকঠাক মতো স্টোর করার আগেই, হ্যাঁ, যদি ফার্স্ট ফ্লিপ ফ্লপ মিন হয় এর মাঝেই আবার একবার তার স্টেট চেঞ্জ করে ফেলে, তখন সে কি করবে বলতো? সেকেন্ড ফ্লিপ ফ্লপ একটা কনফিউজ অবস্থায় পড়ে যাবে যে অ্যাকচুয়ালি আমি আগে যে ডেটাটা পেয়েছিলাম ওটাকে হোল্ড করব নাকি এখন আবার নতুন একটা আপডেট ডেটা আমার ইনপুটে ফ্লিপ ফ্লপ অন থেকে লোড হচ্ছে। তো এই যে রেস অর্থাৎ কি, যে কোন ভ্যালুটাকে সে হোল্ড করবে, ফ্লিপ ফ্লপ অন এবং ফ্লিপ ফ্লপ 2, এদের মাঝে একটা রেস কন্ডিশন, হ্যাঁ, একটা প্রতিযোগিতার মতো একটা ব্যাপার স্যাপার চলে আসছে, হ্যাঁ, এই জন্য এটার এরকম একটা নাম যে হোল্ড টাইম ফেলিওর অর রেস কন্ডিশন। হোল্ড টাইম ফেলিওর মানে কি, সেকেন্ড ফ্লিপ ফ্লপ ডেটাটাকে তার যে রিয়েল ডেটা যেটা হোল্ড করে রাখার কথা সেই মিনিমাম হোল্ড টাইম সে পায় নাই, হোল্ড করার জন্য যে সময়টা সে পায় নাই, মিন হয় তার মধ্যে কি হয়েছে বলতো? আরেকটা ডেটা এসে লঞ্চ হয়েছে। তার কারণেই এই যে রেস কন্ডিশন বা হোল্ড টাইম ফেলিওর বলা হচ্ছে এটাকে। তো বিষয়টা কিরকম দেখো। সে মনে করো ক্লক অন, এই যে এখানে মনে করো যে অন ইনপুট আছে ডেটা হিসেবে, তো ফ্লিপ ফ্লপ অন মনে করো যে আগে ফায়ারিং হয়েছে, যেহেতু সে আগে এই যে ক্লক পাচ্ছে আগে ফায়ারিং করে সে আউটপুটে এখানে অন লঞ্চ করে বসে আছে, খেয়াল করবা। এখন ফ্লিপ ফ্লপ 2 এখনো কিন্তু ক্লক পায় নাই, তার মানে কি ফ্লিপ ফ্লপ 2 এর আউটপুটে এখানে যে ক্যাপাসিট্যান্সটা আছে, তো সে সেটার আউটপুটে কি এই অনকে এখন স্টোর করছে বলতো? বা এই অন এখনো ফ্লিপ ফ্লপ 2 এর আউটপুটে গেছে বলতো? না, যায় না কিন্তু, কারণ সে এখন ফায়ারিং হয় নাই। এইবার
মনে করো যে সে দেরিতে ফায়ারিং হইলো, তো দেরিতে ফায়ারিং হলে তার একটা প্রোপাগেশন ডিলে আছে। ফায়ারিং হওয়ার পরে, ফায়ারিং হইলেই যে সাথে সাথে সে এখানে তার এই অন ডেটা স্টোর করতে পারছে তা কিন্তু না, তার হোল্ড করতে একটা টাইম লাগবে, প্রোপাগেশন একটা ডিলে আছে। তার মানে কি টি প্রোপাগেশন ডিলে, হ্যাঁ, মিনিমাম হোল্ড টাইম, এই মিনিমাম টাইম কিন্তু তাকে দিতেই হবে, না হলে কিন্তু সে সাকসেসফুলি এই ডেটাটাকে আউটপুটে হোল্ড করতে পারবে না। তাহলে একটু কল্পনা করো যে মিন হোয়াইল কি হইতে পারে বলতো, এই যে তোমার ফ্লিপ ফ্লপ ওয়ান পরবর্তী ক্লক পেয়ে যেতে পারে। ফ্লিপ ফ্লপ ওয়ান কি হয়ে যেতে পারে, পরবর্তী ক্লক সে পেয়ে যেতে পারে। তো তার ফলে কি হবে, ফ্লিপ ফ্লপ ওয়ান সে মনে করি এর মাঝে আবার একটা নতুন ডাটা আপডেট করে তার আউটপুটে বসে আছে। বাট দেখা যাচ্ছে ফ্লিপ ফ্লপ টু এখনো পর্যন্ত তার সেই যে মেইন ডেটা ওয়ান তাকে এখানে হোল্ড করে রাখার কথা, ল্যাচ করে রাখার কথা, মেমোরি হিসেবে ধরে রাখার কথা, সেই ডাটাটাই সে এখনো স্টেট করে পারে নাই সাকসেসফুলি। তখন তার আবার কি আরেকটা ডাটা তার ইনপুটে ফ্লিপ ফ্লপ অন লঞ্চ করে বসে আছে। তখন কি ফ্লিপ ফ্লপ টু এর একটা মাথা খারাপ হওয়ার মতো একটা অবস্থা হবে কি হবে না, একটু বলো তো, পসিবিলিটি আছে নাকি নাই? আছে। এই জিনিসটাই হচ্ছে সিম্পলি হোল্ড টাইম ফেলিওর বা রেস অ্যারাউন্ড কন্ডিশন। তো এই যে দেখো কিউ ওয়ান আর কিউ টু, দুইটা আউটপুট দিয়ে আমাদের এই জিনিসটা এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো বোথ 0 থেকে 1 বা 1 থেকে 0 ডাটার জন্য এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা কনফিউজ না হই। কিউ ওয়ান আর কিউ টু, দেখো এই যে কিউ ওয়ান ধরে নাও যে তার ভ্যালু কত ছিল, কিউ ওয়ান ওয়ান, প্রথমে 1 ছিল তারপরে 0। এভাবে তুমি এক্সাম্পল হিসেবে নিয়ে তুমি এটাকে অ্যানালাইসিস করতে পারো। অথবা কেউ মনে করতে পারে যে আগে 0 ছিল তারপর সে স্টেট চেঞ্জ করে অন হয়েছে। হ্যাঁ, কিউ ওয়ান, তার মানে বোথ 0 to 1 ট্রানজিশন বা 1 to 0 ট্রানজিশনের জন্য কিউ ওয়ান দেখানো হয়েছে। হ্যাঁ, এবং কিউ টু এর সেই সেম ট্রানজিশনটা একটু ওই যে ক্লক স্কোয়ারের জন্য একটু লেট করে হচ্ছে। হ্যাঁ, সেটা এখানে দেখানো হয়েছে। বাট তোমরা জানো এরকম দুইটা এরকম দেখে জানো আমরা এরকম এরকম আছে একটা, আবার এরকম একটা আছে এরকম, এরকম দেখে যেন আমরা কনফিউজ না হয়। আমি যেরকম বললাম যে 0 ছিল পরবর্তীতে অন হয়েছে, ওরা এটাও দেখাচ্ছে আবার অন থেকে পরবর্তীতে 0 হচ্ছে, এরকম একটা কেস দুইটাই ওরা এখানে একই সাথে শো করছে। যাই হোক, জিনিসটা খুবই সিম্পল। তোমাদেরকে এটা আমি সেলফ স্টাডি দিছিলাম, নিজেদেরকে অ্যানালিসিস করে বের করতে বলছিলাম যে এটা আসলে ব্যাকগ্রাউন্ডে কি ঘটনা ঘটছে। বাট তারপরেও আমি তোমাদেরকে একেবারে মেইন জিনিস, মূল যে কনসেপ্ট, কোর কনসেপ্টটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। বাকিটুকু তোমরা একটু ঘষা মাজা করে আশা করি বুঝে নিতে পারবে। এবার দেখো এইটার একটা রিমেডি বা প্রতিকার। হ্যাঁ, সেটা কি দেখো কি বলছে, নন ওভারল্যাপিং ক্লকস ক্যান প্রিভেন্ট রেস। এই যে রেস বা প্রতিযোগিতা, এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? ইউজিং নন ওভারল্যাপিং এগুলো ক্লক। টপিক স্যার মিডে অ্যাড হচ্ছে স্যার, এগুলো টপিকও। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা, এই যে রেস কন্ডিশন এবং নন ওভারল্যাপিং ক্লক, হ্যাঁ, তার প্রতিকার এইটা, এই দুইটা আমাদের মিডে অবশ্যই থাকবে সিলেবাস। আচ্ছা, তো দেখো অ্যাজ লং অ্যাজ নন ওভারল্যাপ এক্সিডস ক্লক স্কিউ, অর্থাৎ কি আমাদের নন ওভারল্যাপিং ক্লক যদি আমি অ্যাপ্লাই করি। আচ্ছা, এইবার একটু দেখো তো, এখানে কিন্তু তোমরা আবার একটা কনফিউশন অ্যারাইজ করার একটা প্রবাবিলিটি আছে। দেখো তো কি দেখাচ্ছে এখানে, এখানে কি তোমার দুইটা ফ্লিপ ফ্লপ দেখানো নাকি দুইটা ল্যাচ দেখানো, অর্থাৎ একটা ফ্লিপ ফ্লপ দেখানো? ফিগারটা দেখে একটু দ্রুত বলো তো। একটা ফ্লিপ ফ্লপ মানে দুইটা একটা ল্যাচ। ফ্লিপ ফ্লপ কিন্তু দুইটা ল্যাচ, ভেরি গুড। তাহলে খেয়াল করো নন ওভারল্যাপিং ক্লক, নিচের এই যে ফিগারটা খেয়াল করো, টু ফেজ নন ওভারল্যাপিং ক্লক বলে। হ্যাঁ, সুন্দর নাম আছে, টু ফেজ নন ওভারল্যাপিং ক্লক। এরকম নাম কেন? খেয়াল করো তো, ফাই ওয়ান আর ফাই টু দুইটা ক্লক, হ্যাঁ, দুইটা ফেজের ক্লক। দেখো তো তারা নন ওভারল্যাপিং না, অর্থাৎ কি তাদের পজিটিভ এবং নেগেটিভ লেভেল তারা কি পুরোপুরি 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে না? একটা যখন পজিটিভ একটা তখন নেগেটিভ, দেখছো? একটা যখন নেগেটিভ একটা তখন পজিটিভ, তাই তো নাকি? জি স্যার। তো দেখো তোমাদের কিন্তু এটা ভালোভাবে খেয়াল করতে হবে। সবকিছু কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে তোমাদের মনে হচ্ছে কি নন ওভারল্যাপিং ক্লক, তার মানে কি এই ফ্লিপ ফ্লপ অন কে আমি ফাই অন দিয়ে অপারেট করব, ফ্লিপ ফ্লপ টু কে আমি ফাই টু দিয়ে অপারেট করব। অনেকের কিন্তু তাড়াহুড়ো করে বা পড়াশোনা করার সময় এরকম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি তাই? নন ওভারল্যাপিং ক্লক কোথায় অ্যাপ্লাই করতে হবে বলতো? একটাই ফ্লিপ ফ্লপ, মানে একটা ফ্লিপ ফ্লপের মধ্যে যে দুইটা ল্যাচ আছে ওই দুইটা ল্যাচকে নন ওভারল্যাপিং ক্লক দিয়ে অপারেট করতে হবে। অর্থাৎ ফার্স্ট ফ্লিপ ফ্লপের মধ্যে যে দুইটা ল্যাচ আছে ওই দুইটা ল্যাচকে তোমাকে দুইটা নন ওভারল্যাপিং ক্লক দিয়ে অপারেট করতে হবে। সেকেন্ড ফ্লিপ ফ্লপের মধ্যে যে দুইটা ল্যাচ আছে তাদেরকেও তোমাকে দুইটা নন ওভারল্যাপিং ক্লক দিয়ে অপারেট করতে হবে। বি কেয়ারফুল, নন ওভারল্যাপিং ক্লক কিন্তু দুইটা
ফ্লিপ ফ্লপে যাচ্ছে না, ফ্লিপ ফ্লপের মাঝে যে দুইটা ল্যাচ আছে সেই দুইটা ল্যাচকে দুইটা নন ওভারল্যাপিং ক্লক দিয়ে আমি যদি অপারেট করি, তাহলে এই যে হোল্ড টাইম ফেলিওরের এইটা আমি এই যে সমস্যাটা আমি দূর করতে পারি। কেন বলতো? খেয়াল করো, একটা ফ্লিপ ফ্লপ, এই যে একটা ফ্লিপ ফ্লপ, তো খেয়াল করো ফাই ওয়ান আর ফাই টু, তার মানে কি দেখো তো, এই যে মাস্টার এবং স্লেভ এখন কি দুইটা নন ওভারল্যাপিং ক্লক দিয়ে অপারেট হচ্ছে না? তার মানে কি স্লেভ যখন আউটপুটে একটা ডাটা হোল্ড করে রাখবে, তখন কিন্তু মাস্টার কোনোভাবেই তার সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। তোমাদের তো এই অপারেশনটা মনে আছে অবশ্যই, তাই না? আমি একটু এই যে এই ফিগারটা একটু তোমাদেরকে দেখাই। এই যে এই ফিগারটা মনে আছে, দেখো এই যে এইটা এনশিওর হবে। খেয়াল করো, স্লেভ যখন আউটপুটে একটা ডাটা শো করে রাখছে, অর্থাৎ কি ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটে মনে করে একটা ডাটা শো করে রাখছে, অর্থাৎ সেকেন্ড ফ্লিপ ফ্লপ ডাটা রিসিভ করতেছে, সে সময় কি মাস্টার কোনো নতুন ডাটা ইনপুট দিতে পারতেছে এখানে? বলতো সম্ভব? এই যে দেখো ইনপুটের এই মাঝখানে সুইচ কি হয়ে আছে, ওপেন হয়ে আছে। তো এইটাকেই তোমাকে এনশিওর করতে হবে যে ক্লক স্কিউ, অর্থাৎ কি আমার ক্লক পৌঁছানোর মধ্যে যে পার্থক্যটুকু আছে ক্লক স্কিউ, খেয়াল করো এই যে ক্লক অন আর ক্লক টু এর মধ্যে এই যে ডিফারেন্সটুকু, টাইমের যে ডিফারেন্স, এই যে টাইমের ডিফারেন্স, ক্লক স্কিউ এর যে টাইম ডিফারেন্স, এই ডিফারেন্সের থেকে যদি আমি এই যে নন ওভারল্যাপিং এর এই যে দেখো এই নন ওভারল্যাপিং, অর্থাৎ একটা যখন পজিটিভ একটা তখন নেগেটিভ আসবে, কখনোই তারা কোইন্সিডেন্স হইতে পারবে না, একই সাথে এরকম হইতে পারবে না যে দেখো মজার ব্যাপার, তোমার ওইখানে যে হোল টাইম ফেলিওর ছিল বা যেটা হচ্ছে আমাদের ক্লক স্কিউ ছিল, যেটুকু টাইম আগে পিছু হচ্ছিল সেটাকে আমরা কি দিয়ে এনশিওর করলাম যে কোনো ধরনের প্রতিযোগিতা যেন না হয়। যে এইখানে দেখো নন ওভারল্যাপিং ক্লক, তার মানে কি মাস্টার যখন ডাটা রিসিভ করবে তখন স্লেভ কিন্তু পুরোপুরি মাস্টার থেকে ডিসকানেক্টেড থাকবে। তার মানে কি এই যে পুরোপুরি বিপরীত ফেজের দুইটা ক্লক দিয়ে তুমি তাদের দুইজনকে অপারেট করতেছো, অর্থাৎ কি একজন যখন ডাটা রিসিভ করবে তখন কিন্তু আরেকজন পুরোপুরি তার সাথে ডিসকানেক্টেড থাকবে। অর্থাৎ আমি যদি এখান থেকে এটা একটু বলি, খেয়াল করো এর মধ্যে দুইজন আছে, মাস্টার স্লেভ, এটা কিন্তু ফার্স্ট ফ্লিপ ফ্লপ অন, এটা কি ফ্লিপ ফ্লপ টু, এর মধ্যে আবার দুইজন আছে, এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে কি স্লেভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিউ টু, এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান। এখন খেয়াল করো তো এই যে এই স্লেভের ডাটাটাই তো আমাদের এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে আসে, তাই তো নাকি? ফার্স্ট ফ্লিপ ফ্লপের স্লেভের আউটপুট, দ্যাট মিনস সেকেন্ড ফ্লিপ ফ্লপের মাস্টারের ইনপুট, তাই তো নাকি? এটা কি বুঝতে পারছো তোমরা? এখন খেয়াল করো এই যে দুইজন, এই দুই পাবলিককে আমি ফাই অন আর ফাই টু দিয়ে এমন ভাবে অপারেট করব যাতে করে এই যে এদের দুইজনের যে ক্লক বা ফায়ারিং হওয়ার যে টাইমের যে সামান্য একটু ডিলে আছে, এই ডিলের থেকে আমি এই যে এই দুইজনের অপারেশন আমি একদম সেপারেট করে ফেললাম। এই ডিলের থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করছি দেখো তো, একেবারে নন ওভারল্যাপিং ক্লক, দুইটা একদম আউট অফ ফেস, কোনো সময়ই একজন আরেকজনের সাথে মিলতে পারবে না। দেখছো এই যে এর রাইজিং এজ আর এর রাইজিং এজ এর মধ্যে অনেকটা পার্থক্য না? দেখতে পাচ্ছ? দুইটা নন ওভারল্যাপিং ক্লক যখন তুমি অ্যাপ্লাই করবা তখন কি দুইজনের রাইজিং এজ এর মধ্যে একটা অনেক পার্থক্য থাকবে না? পুরা একটা টাইম পিরিয়ডের মতো বড় একটা সময় তোমার এখানে কিন্তু পার্থক্য থাকবে, যেটা আমার এই যে দেখো ক্লক স্কিউ থেকে বেশি। তো এটা এনশিওর করবে কি যে যখন এইখানে এই মাস্টার যখন ডাটা ইনপুট নেবে, এদিক থেকে নতুন কোনো কিছু আপডেট নেবে তার কাছে, সেই সময়টাতে এর কাছে যেন কোনো কিছু না যায়, সে যখন ইনপুট দেবে একে, সেই সময় যেন নতুন কোনো কিছু এসে এইখানে আমাদের ফার্স্ট স্লেভের কাছে সে না পৌঁছায়, অর্থাৎ সেকেন্ড মাস্টারের কাছে যেন কোনো অ্যাম্বিগুয়াস ডাটা না আসে। এটা আমরা এনশিওর করতে পারি এখান থেকে এইভাবে ডিজাইনিং এর মাধ্যমে। যাই হোক, জিনিসটা তোমাদের কমপ্লেক্স করার কিছুই নাই, তোমরা আপাতত আমি যেটুকু বললাম এইটুকু তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা, আর এখান থেকে এটা একটু বুঝে মাথায় রাখার চেষ্টা করবা। যদি এক্সামে আসে যে আসলে হোল টাইম ফেলিওর কি বা মিনিমাম টাইম রিকোয়ারমেন্ট বা আমাদের এখানে একটা বাউন্ডারি আছে, তো তোমরা এই জিনিসটাকে এইভাবে একটু বুঝিয়ে লিখে ফিগারগুলো ড্র করে এবং এটা সলিউশন যদি চাওয়া হয় তো সেক্ষেত্রে এই যে নন ওভারল্যাপিং ক্লক এবং সে ফাই ওয়ান এবং ফাই টু তোমাকে দেখাতে হবে এভাবে যে নন ওভারল্যাপিং ক্লক এবং একটা ফ্লিপ ফ্লপের দুইটা ল্যাচে
আমরা দুইটা নন ওভারল্যাপিং ক্লক অপারেট করবো, এই জিনিসটাকে তোমাকে কিন্তু দেখাতে হবে, তাহলেই এনাফ আপাতত। হ্যাঁ, এখানে খুব বেশি বিস্তারিত না লিখলেও চলবে, মার্কের উপর ভিত্তি স্যার করে। এর আগে যেটা ছিল স্যার ওইটাতে স্যার আমরা শুধু 1 বা 0 যে কোনো একটা দিতে দেখাইতে পারি তাই না? ওই যে আপনি যে বললেন দুইটাই দেখানো আছে গ্রাফে। হ্যাঁ, এখানে দুইটাই দেখানো আছে। তো তুমি একটা তখন দেখেন। অন একটা দেখালে তখন তোমাকে ধরে নিতে হবে যে আমি কনসিডার করে নিলাম যে ফার্স্ট ফ্লিপ ফ্লপের প্রাথমিক ডাটা 1 1 ছিল, তারপরে এটা 0 হয়ে গেছে, এরকম জাস্ট একটু উল্লেখ করে নিতে হবে। যদি তুমি একটা স্পেশাল কেস বিবেচনা করো, সেক্ষেত্রে যে বিবেচনাটা করে নেওয়া হলো এটা একটু উল্লেখ করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে কোনো জায়গায়, সব জায়গায়। যাই হোক, এখন হচ্ছে মোটামুটি এই জায়গাটা তোমাদের অনেকেরই একটু কনফিউশন হওয়ার পসিবিলিটি ছিল। তো দেখো আমি একটু বলি, তাহলে এবার সিলেবাসটা আমি সামারি করি। আমাদের যে সেকেন্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ, এখানে তাহলে আমরা কিন্তু যে গেট লেআউটের আগ পর্যন্ত, অর্থাৎ আপ টু 37 পেজ এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস। এবং লেকচার অন যে ম্যাটেরিয়ালটা আছে এখানে তোমরা জানো যে এখানে আমরা আপ টু এই যে দেখো 12 বা 11 পেজ পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করছিলাম। সিমস ইনভার্টার, সিমস ন্যান্ড গেট, সিমস নর গেট, হ্যাঁ, বা যে কোনো কম্পাউন্ড গেট আমরা তৈরি করতে পারি জাস্ট এই যে মস ফ্যাব্রিকেশনের আগ পর্যন্ত। খেয়াল করো, এই যে ফার্স্ট ম্যাটেরিয়ালের আপ টু 15 পেজ, সেকেন্ড ম্যাটেরিয়ালের কোন পর্যন্ত, তোমাদের সবকিছু পরিচিত লাগবে, যে পরে তো এগুলো আমরা করি নাই, এই পর্যন্ত করছি। সেকেন্ড ম্যাটেরিয়ালের কোন পর্যন্ত বলো তো? আপ টু 37 পেজ। আর একটা হ্যান্ড ডিটেল ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি পড়াইছিলাম হিস্টোরিয়ান ইভলিউশনের মধ্যে। এখান থেকে হিস্টোরিয়ান ইভলিউশন তো তোমাদেরকে ধরে আমি মুখস্থ করতে বারণ করছি। এখান থেকে ভালোভাবে খেয়াল করবা, যেটা পড়তে হবে কি, এই যে অ্যাডভান্টেজ অফ ভিএলএসআই বা মিনিয়েচারাইজেশন অফ ডিভাইস, হ্যাঁ, এটা পড়বা যে ভিএলএসআই এর বা ইন্টিগ্রেটেড সার্কিট এবং ডিসক্রিট সার্কিটের একটু সুবিধা অসুবিধা এখান থেকে এটা তোমরা নিজেরাই এখন লিখতে পারবে, এটা মুখস্থ করার কিছুই নাই। আর এখান থেকে ডিজাইন অ্যাপ্রোচ, 3টা অ্যাপ্রোচ, এবং এর মধ্যে ফুল কাস্টম ডিজাইনিং যে ফ্লো চার্ট বা হায়ারার্কি অ্যালং উইথ দ্য সাইড নোটস, এখান থেকে এটা ভালোভাবে পড়তে হবে। এবং ফুল কাস্টম ডিজাইনিং এর অ্যাডভান্টেজ ওভার এই যে সেমি কাস্টম ডিভাইস এবং অফ দ্য সেলফ অ্যাপ্রোচ, এই দুইটা থেকে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা একটু তোমরা এখান থেকে দেখে রাখবা। আর এরপর হচ্ছে চয়েস অফ টেকনোলজি, মস কেন বিজেটির থেকে বেটার, এটা প্রত্যেকটা এই যে অ্যাট্রিবিউট সহ কোনটার ক্ষেত্রে কোনটা বেটার, কোনটা ওর্স, এগুলো ঠিকঠাক মতো তোমাকে উল্লেখ করে স্পিড পাওয়ার প্রোডাক্ট এক্সাম্পল দিয়েও তোমাকে কিন্তু লাস্টে ডিসিশনটা মেক করতে হবে যে মস ইজ বেটার দেন বিজেটি, যদি জিনিসগুলো কখনো আসে। একই রকম ভাবে এনমস কেন সিমসের থেকে সিমস কেন এনমসের থেকে বেটার, সেটাও তোমাকে এখান থেকে এই যে টেবিল আকারে সুন্দর মতো ছক আকারে তোমাকে লিখে এটাকে উল্লেখ করতে হবে। এরপরে এখান থেকে তেমন কিছু না দেখলেও হবে, কারণ মোরস ল আমরা স্লাইড থেকেই তোমাদেরকে পড়িয়েছি। মোরস ল কিন্তু ইম্পর্টেন্ট, খুব সিম্পল ল, বাট সেটা কিন্তু সিগনিফিকেন্স আছে। তাহলে লেকচার অনে আমাদের কি ছিল বলতো? ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল যে আমাদের ভিএলএসআই বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। এরপরে আমরা একেবারে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে, হ্যাঁ, একদম ম্যাটেরিয়াল লেভেল থেকে, ক্রিস্টাল স্ট্রাকচার থেকে, অনুপরমাণু লেভেল থেকে কিন্তু আমরা পড়াশোনা স্টার্ট করছি, তাদের বন্ডিং স্ট্রাকচার থেকে। এরপরে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছে মতো, ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে পারি, কখন এন টাইপ পাবো, কখন পি টাইপ পাবো, কিভাবে ডোপিং করব, এই জিনিসগুলো তোমাদেরকে আমি সবকিছুই একেবারে বেসিক ক্লিয়ার করে পড়িয়েছি, যাতে করে এগুলো আমাদের কিছুই মুখস্থ করা না লাগে। ডোপ্যান্ট কাকে বলে, তারপরে যেটাকে আমরা বলি হোস্ট কাকে বলে, কখন আমরা ফ্রি ক্যারিয়ার পাই, কখন আমরা ফিক্সড চার্জ বা যেটাকে আমরা বলি স্পেস চার্জ, হ্যাঁ, বা বাউন্ড চার্জ, এটার সাথে মোবাইল চার্জের ডিফারেন্স কি, এগুলো কিন্তু এখান থেকে তোমরা সুন্দর মতো বুঝে বুঝে পড়বা। এগুলো কিন্তু আমাদের সাবজেক্টের একেবারে কোর জিনিস। এগুলো হয়তো কোশ্চেন আকারে আসতে পারে না বা কোশ্চেন দেওয়া যায় না এগুলো থেকে, বাট এগুলো না বুঝলে কিন্তু আমরা ডিভাইসের অপারেশন বা অ্যাকচুয়ালি আমাদের এই ডোমেইনের কোনো কিছু আমরা বুঝবো না। হ্যাঁ, এরপর দেখো পিএন জাংশন তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়েছিলাম যে একটা পিএন জাংশন কিভাবে ফর্ম করে, বিল্ট ইন পোটেনশিয়াল বা ডিপ্লেশন লেয়ার কিভাবে তৈরি হয়, সবকিছু তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়েছিলাম। ফরওয়ার্ড বায়াস তার বিহেভিয়ার, রিভার্স বায়াস তাদের বিহেভিয়ার কেমন হবে, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কারণ পিএন জাংশনটাই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর ডিভাইস আন্ডারস্ট্যান্ডিং এর একদম মনে করো যে অকখার মতো একদম বেসিক। এটা না বুঝলে আসলে আমরা অ্যাডভান্স লেভেলের কোনো ডিভাইসে আর বুঝতে পারবো না। এই জন্য আমি এটা তোমাদেরকে অনেক বিস্তারিত দেখিয়েছি। তো সাথে সাথে যেহেতু আমাদের এখানে মস আমাদের মেইন আমাদের ডিভাইস, তো ডিফারেন্সটা বোঝার জন্য আমি তোমাদেরকে কিন্তু বিজেটিও আমি তোমাদেরকে পড়িয়েছি।
যদিও সেটা কিন্তু এখানে নাই। তো এরপরে হচ্ছে আমাদের মস ট্রানজিস্টর, অর্থাৎ কি এনমস এবং পিমস এর কনস্ট্রাকশন এবং তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল খুব ভালোভাবে তোমরা স্টাডি করবা। এরপরে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ নিয়ে আমরা কথা বলছি যে মডার্ন প্রসেসগুলোতে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কিন্তু অনেক কমে গিয়েছে, কারণ আমাদের ট্রানজিস্টরগুলো অনেক ছোট হয়ে গিয়েছে। তো হাই ভোল্টেজ ভিডিডি হিসেবে থাকলে ওই মডার্ন ছোট ট্রানজিস্টরগুলো ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে। আর আরো একটা কারণ হচ্ছে কি, লোয়ার ভিডিডি, যত তুমি লোয়ার ভিডিডি নিবা তত তোমার পাওয়ার কনজাম্পশনটা কম হবে, পাওয়ার ডিসিপেশন কম হবে, পাওয়ার সেভ হয় ভিডিডি কম রাখলে। এই কনসেপ্টগুলো এখান থেকে আপনারা রাখবো। এরপরে ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি এবং হামেশাই আমরা এখন সুইচ হিসেবে এগুলোকে প্রত্যহ ইউজ করতেছি। এটা নিয়ে আমাদের আর মনে হয় না নতুন করে কথা বলার কিছু আছে। আচ্ছা, এরপরে তো সিমস ইনভার্টার। তো সিমস ইনভার্টার এখান থেকে কিন্তু আলাদাভাবে আমি তোমাদেরকে দেখাইনি। যখন আমরা ওই যে সিমস বেসড ফাংশন ইমপ্লিমেন্টেশন করছিলাম, সেখান থেকে কি করছিলাম বলতো, আমরা সব ধরনের যে কোনো বুলিয়ান ফাংশন বা বাইনারি ফাংশন ইমপ্লিমেন্ট করা কিন্তু আমরা শিখে গেছি। এটা তুমি চাইলে এখান থেকে আবার দেখতে পারো যে ন্যান্ড গেট বলো, যে কোনো 2 ইনপুট 3 ইনপুট ন্যান্ড গেট, নর গেট, পৃথিবীর সব কিছু আমরা এখন ডিজাইন করতে শিখে গেছি। এই হচ্ছে আমাদের লেকচার 1, এই যে ম্যাটেরিয়ালের সিলেবাস। এর বেশি আমরা আর কমপ্লিট করি নাই, এই জন্য আমরা এটা স্যার 14 পেজ পর্যন্ত লেকচার 1। 14 মানে কি, এই 15 পেজ পর্যন্ত, তাই না? কারণ কি, যে ন্যান্ড গেট, নর গেট, এগুলো আমরা ওই যে ফাংশন ইমপ্লিমেন্ট অলরেডি তো আমরা পেরে গেছি, মানে পড়ে ফেলছি, ওগুলো আমরা শিখে গেছি। আপ টু 15 পেজ আমরা মিডের পরে সিমস ফ্যাব্রিকেশন দিয়ে পড়াশোনা শুরু করবো আমাদের এই যে ফার্স্ট ম্যাটেরিয়ালের। আচ্ছা, এখন আসো একটু সেকেন্ড ম্যাটেরিয়ালে আমরা একটু দেখি কি কি আছে, একটু রিকল করি আমরা। তো এখানে প্রথমে কি ছিল বলতো, অনেকগুলো পেজ আছে যেগুলো আমাদের হুবহু আমি তোমাদেরকে ধরে কিন্তু আমি মুখস্থ করতে বলি না। হিস্টোরি, ইভলিউশন, আমাদের এই টেকনোলজির ক্রমবিবর্তন দেখানো হয়েছে এবং সেখানে বিভিন্ন কি কিছু প্যারামিটারস, অর্থাৎ সেমিকন্ডাক্টর বিলিংস, অর্থাৎ কি আমাদের টাইমের সাথে আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে, এটা এখানে দেখানো হয়েছে। এরপরে একই সাথে আমাদের ফার্স্ট ট্রানজিস্টর কবে আবিষ্কার হলো, এগুলো তোমাদেরকে আমি ক্লাসে বিস্তারিত পড়িয়েছি। ট্রানজিস্টরের টাইপ, বিজেটি আর মসফেটের মেইন ডিফারেন্স, এগুলো আমরা তোমাদেরকে এখান থেকে দেখিয়েছি। একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো বিজেটিতে বেস কারেন্ট ফলো করার জন্য এটাকে আমরা হাই ডেন্সিটিতে ইন্টিগ্রেট করতে পারি না। তো এবং যে মস ট্রানজিস্টর গুলোর মেইন ফিচার কি, এগুলোর স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন খুবই কম। আর সিমসে তো, আইডিয়াল সিমস টেকনোলজিতে তো স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন একেবারে জিরো, যদিও ইন প্র্যাকটিক্যাল রিয়েলিটিতে পুরোপুরি জিরো হয় না, খুব সামান্য লিকেজ পাওয়ার সেখানে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। তো সেটা আমরা যখন আমরা পাওয়ার নিয়ে পড়াশোনা করবো তখন আমরা দেখবো বিস্তারিত। যাই হোক, তো মুরস ল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জিনিসটা খুবই সিম্পল দেখতে, যে আমাদের সে কিছু ডাটা পাইছে, গর্ডন মুর। তো সে দেখা যাচ্ছে তোমার 1964 পর্যন্ত, 65 পর্যন্ত তার ডেটা ছিল। ওই ডেটাটা নিয়ে সে কিন্তু একটা মোস্ট ডেয়ারিং একটা এক্সট্রাপোলেশন করছে। এই এক্সট্রাপোলেশনটাকে বা এই যে এস্টিমেশনটাকে মানব সভ্যতার ইতিহাসে সবথেকে ডেয়ারিং এক্সট্রাপোলেশন বলা হয়। কেন জানো? কারণটা হচ্ছে এই যে নাম্বার অফ ট্রানজিস্টরস পার ইউনিট চিপ, সংক্ষেপে লিখলাম। তো মুরস ল কি বলে বলতো, মনে আছে কারো? বেসিক আইডিয়াটা মনে আছে? প্রায় প্রতি 2 বছরে ট্রানজিস্টর ইন্টিগ্রেশনের সংখ্যা কেমন হয় বলো? ডাবল হয়ে যায় না? দ্বিগুণ, একদমই তাই। দেখো, একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট সাইজের চিপ যদি তুমি কনসিডার করো, তো মনে করো যে 2012 সালে এখানে যদি মনে করো 2 মিলিয়ন ট্রানজিস্টর ইন্টিগ্রেট করা পসিবল হয়, তো মুরস ল অনুযায়ী উনি যে প্রেডিকশনটা করছেন, তো 2014 সালে কি হতে হবে? এই সেম সাইজের চিপে ট্রানজিস্টরের সংখ্যা কত হবে বলো? 4। 16 সালে যে সেটা কত হয়ে যাবে? 8 মিলিয়ন। 18 সালে যে সেটা কত হয়ে যেতে হবে বলো? 16 মিলিয়ন। 16 মিলিয়ন। তার মানে তুমি ইমাজিন করতে পারো যে তোমার যে ডিভাইসটাকে ছোট করে ফেলার যে ডিভাইস শ্রিঙ্কেজ বা ডিভাইস মিনিয়েচারাইজেশনের এই যে ধারা, তোমাকে কিন্তু কি করতে হবে? বজায় রাখতে হবে। নাহলে কি এই হাই লেভেলের ইন্টিগ্রেশনের এই যে প্রেডিকশন, এটা কি ধরে রাখা সম্ভব হবে কখনো বলতো? তোমাকে ডিভাইস ছোট থেকে ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর করতে হবে, ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর করতে হবে, তাহলে এটা পসিবল।
তো মুরস ল যখন পাবলিশ করছিলেন গর্ডন মুর, তখন অনেক বড় বড় সে সময়কার টেকনোলজিস্ট, হ্যাঁ, অনেক বড় বড় সায়েন্টিস্ট, হ্যাঁ, অনেক বড় বড় বিশারদ, মহারথী, তারা এটাকে নিয়ে অনেক স্কেপটিক, অনেক কথাবার্তা বলছিলেন, ঠিক আছে, যে ওনার মাথা খারাপ বা উনি মানে একটা ফালতু জিনিস প্রেডিক্ট করছে, এটা কখনো পসিবল না, মুরস ল 1-2 বছর পরেই স্যাচুরেটেড হয়ে যাবে, এটা আর ভ্যালিড থাকবে না, এরকম অনেক ধরনের কথাবার্তা অনেক বড় বড় সে সময়কার বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বলছিলেন। বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু মুরস লকে এখনো পর্যন্ত সাস্টেইন করায় রাখতে সক্ষম হচ্ছি, এবং ভবিষ্যতেও হব আশা করি। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। দেখো 1965 অ্যারাউন্ড এরকম ডাটা, কালেক্টেড ডাটা তার কাছে ছিল কয়েকটা বছরের, তো সেইগুলো দিয়ে তিনি স্টেট লাইন পাইছিলেন। এরপরে বাকিটুকু কিন্তু তিনি প্রেডিক্ট করে এভাবে এক্সট্রাপোলেশন করছিলেন যে এটা প্রতি 2 বছরে ট্রানজিস্টরের ইন্টিগ্রেশনের সংখ্যা ডাবল হয়ে যায়। যাই হোক, জিনিসটা খুবই সিম্পল মনে হতে পারে, যেটার কোনো সিগনিফিকেন্স নাই, বাট মডার্ন যে যুগ, আমাদের এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যুগ, এই যুগে এই যে ট্রানজিস্টর ইন্টিগ্রেশনের লেভেল, এরপরে হচ্ছে পাওয়ার কনজাম্পশন, ডেনসিটি, সবকিছুর উপরে কিন্তু এই লয়ের একটা অনেক বড় একটা ইফেক্ট আছে। এটা একটু তোমরা বোঝার চেষ্টা করবা। যাই হোক, এখন এরপরে আমরা দেখো যে কয়টা ট্রানজিস্টর কত সাল নাগাদ ইউজ করা হয়েছে কোন প্রসেসরে, এরকম একটা ডেটা বেস আমরা এখান থেকে গ্রাফিক্যাল ফর্মে দেখছিলাম। ফিচার সাইজটা কমে যায়। ফিচার সাইজ মানে হচ্ছে গেট লেন্থ বা চ্যানেল লেন্থ, টেকনোলজি নোড, 3টা নাম তোমাদেরকে শিখিয়েছি। তো এই যে এটা কমে আসছিল বলেই কিন্তু মুরস লকে আমরা সাস্টেইন করাতে পসিবল হয়েছে, সক্ষম হয়েছে আমরা এই কারণেই, খেয়াল রাখবা। তো ক্লক ফ্রিকোয়েন্সি এবং প্রসেসর পারফরমেন্স আলটিমেটলি এটা সময়ের সাথে র্যাপিডলি এক্সপোনেনশিয়ালি কাইন্ড অফ বাড়ছে, এটা এখান থেকে আমরা দেখছিলাম। তো এরপরে কি ছিল বলতো? সিমস গেট ডিজাইন, মনে আছে? এই যে কমপ্লিমেন্টারি সিমস ডিজাইন আমরা শিখছি, যে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক অলওয়েজ কি করে বলতো? কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে। তো এই ধারাবাহিকতায় এখান থেকে কিন্তু ওই 3টা ক্যাটাগরি তোমাদেরকে আমি আবার একটু বলি, কি কি বলতো? 3টা ক্যাটাগরিতে সবকিছু আমরা তোমাদেরকে ডিজাইন করা শেখাইছি, কি কি বলতো? হোল বার, ইন্ডিভিজুয়াল বার, আর একটা ছিল হচ্ছে আমাদের এই দুইটার কোনোটাতেই না পড়লে যা খুশি ইচ্ছা মতো যেভাবে থাকুক সেটাকে আমরা মিক্সড মোডের মধ্যে এনে রেখে দিয়েছিলাম। তো তার মানে কি, যে কোনো ফাংশন আমার কাছে দেয়া হোক না কেন, আমি কিন্তু সেটাকে কি করতে পারি? ট্রানজিস্টর লেভেলের সুইচ দিয়ে ওই ফাংশনকে এক্সিকিউট করতে পারি, এরকম সার্কিট আমরা তৈরি করতে পারি। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো এই যে সিমস বেসড সার্কিট ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের এই পার্টে ছিল, কম্পাউন্ড গেট ডিজাইন, যে কোনো গেট যাতে করে আমরা ডিজাইন করতে পারি। তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এখান থেকে। এই যে গেট ডিজাইন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তো এরপরে কি ছিল বলতো? সিগন্যাল স্ট্রেংথ নিয়ে আমরা কথা বলছিলাম। তো এনমস একটা সিগন্যালকে উইক করে ফেলে, একটা স্ট্রং রাখে। পিমস ঠিকঠাক উল্টা। সবথেকে স্ট্রং একটা ম্যাথমেটিক্যাল দেখতে বলছিলেন ওটা কি আসবে? এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা বা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনটা তোমাদের কোশ্চেন থাকবে না, যেহেতু এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন তোমাদেরকে আমি দেখাই নাই, ওটা তোমাদেরকে আমি সেলফ স্টাডি করতে বলছিলাম। তো এটা আমাদের সামনে আসবে, ঠিক আছে, একটা সময় আমাদের স্লাইডে ওটা আসবে, তখন তোমাদেরকে ওটা আমি সংক্ষেপে বলে দেবো। আপাতত তোমরা এটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন মুখস্থ না করলে চলবে, এটা তোমাদেরকে আমি মিডিয়া আপাতত দিব, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এরপর দেখো 5 ট্রানজিস্টর, বিভিন্ন আরো কিছু লজিক আমরা এখান থেকে দেখছি। 5 ট্রানজিস্টর লজিক, ট্রান্সমিশন গেট লজিক, এগুলো একটু করে হালকা ট্রান্সমিশন গেটটা একটু হালকা একটু রিভিশন করেন। 5 ট্রানজিস্টর কি ছিল? এটা যে কোনো সুইচ, অর্থাৎ একটা সিঙ্গেল ট্রানজিস্টরকে আমরা কোনো একটা ইনপুট থেকে আউটপুটে ডেটা পাস করতে ইউজ করতে পারি। ডাটা পাস করতে ইউজ হয়, এদেরকে আমরা 5 ট্রানজিস্টর বলির জন্য। তো ডাটাটা পাস হবে নাকি সেটা আমরা গেট সিগন্যাল দিয়ে কন্ট্রোল করতে পারি। তো 5 ট্রানজিস্টরের একটা লিমিটেশন ছিল, কারণ কি এই লিমিটেশনটা কোথা থেকে আসছে? 5 ট্রানজিস্টর মানে হচ্ছে একটা সিঙ্গেল এনমস আর এ সিঙ্গেল পিমস। তো এনমস কি করে? জিরোটা ভালো পাস করে, বাট এনমসটাকে অনকে ডিগ্রেড করে ফেলে, আর পিমস হচ্ছে তার উল্টা। তো তার মানে কি 5 ট্রানজিস্টর লজিক দিয়ে যদি তুমি কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করো, সেখানে কি হবে? যে কোনো একটা সিগন্যালকে সে কিন্তু ডিগ্রেড করে ফেলবে, এটা একটা তার লিমিটেশনস। তো এই লিমিটেশনস আমরা কোথায় ওভারকাম করি? ট্রান্সমিশন গেট।
তো ট্রান্সমিশন গেট মানে কি, সেটারও কিন্তু কাজ কিন্তু সেম, ইনপুট থেকে কোনো ডেটাকে আউটপুটে পাস করে দেয়া, বাট এখানে একটা এনমস এবং পিমস প্যারালালি থাকবে। এই জন্য এদেরকে আমরা আলাদা একটা নাম দিয়েছি ট্রান্সমিশন গেট। হ্যাঁ, এই গেট দিয়ে কোনো ডেটা ইনপুট থেকে আউটপুটে ট্রান্সমিট হতে পারে। তো ট্রান্সমিট হবে কিনা সেটা আমরা ওই যে গেট সিগন্যাল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই যে দেখো, এনমস এবং পিমস দুইজনের কন্ট্রোলিং সিগন্যাল বা গেট সিগন্যাল কিন্তু কমপ্লিমেন্টারি। অর্থাৎ ট্রান্সমিশন গেট মানে হচ্ছে, তোমাদেরকে আমি শিখিয়েছি প্যারালাল সুইচ। তারা কি কখনো একে অপরের এগেনস্টে যায়, নাকি দুইজন মিলে সবসময় একই জিনিস ইমপ্লিমেন্ট করে বলো তো? দুইটা সুইচ কখনো কারো এগেনস্টে যায় বলো তো? অন থাকলে দুইজনই অন থাকে, অফ থাকলে দুইজনই অফ থাকে। তো সেটা আমরা ইনশিওর করি কি দিয়ে? ওই যে একটা সিগন্যাল যদি গেট হয়, পিমসের গেট সিগন্যাল হচ্ছে গেট বার। তো এখানে যেহেতু এনমস পিমস দুইজনই উপস্থিত, সেক্ষেত্রে আমাদের কোনো সিগন্যাল কিন্তু আর এখানে ডিগ্রেড হওয়ার অপশন নাই। এই জন্য দেখো, যদি তুমি ট্রান্সমিশন গেটকে অন রাখো, তাহলে ইনপুট 0 দিলে আউটপুট স্ট্রং 0, ইনপুট অন দিলে আউটপুট স্ট্রং অন, তুমি এখান থেকে পাবা। তো পাস ট্রানজিস্টরের লিমিটেশনটা কিন্তু আমরা ট্রান্সমিশন গেট দিয়ে কি করি, ওভারকাম করতে পারি। তো ট্রান্সমিশন গেট কিন্তু একটা ইম্পর্টেন্ট লজিক, এটা দিয়ে আমরা সামনে মাল্টিপ্লেক্সার ডিজাইন করছিলাম, সেটা তোমাদের মনে আছে অবশ্যই। তো এরপরে কি ছিল বলতো? টাই স্টেট। টাই স্টেট মানে কি? যে ডিভাইসের আউটপুটের পসিবল স্টেট 3টা। এর আগ পর্যন্ত আমরা বলছি যে সিমস অনলি কি করে, আইদার 1 প্রডিউস করে অথবা 0 প্রডিউস করে, ডিজিটাল সিস্টেম। বাট এখানে আরো একটা স্টেট, একটা স্টেবল স্টেট, হ্যাঁ, একটা স্টেবল স্টেট আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেজন্য এটাকে আমরা কি নাম দিলাম? টাই স্টেট। অর্থাৎ যদি আমি ডিভাইসটাকে ডিসেবল করে রাখি, তাহলে ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন থাকবে না, সেটা কিন্তু হাই ইম্পিডেন্স, হ্যাঁ, বা জেড স্টেট বা ফ্লোটিং স্টেট, অনেকগুলো নাম বলছিলাম। তোমরা আপাতত জেড স্টেট বা হাই ইম্পিডেন্স স্টেট হিসেবে এটাকে মনে রাখো, সমস্যা নেই। যেটা ট্রুথ টেবল তোমাদেরকে আমি দেখিয়েছি, এখানে তো আশা করি আমাদের কোনো সমস্যা থাকার কথা না। জেনাবল যদি না করা থাকে, তাহলে ইনপুট যাই আসুক না কেন, আউটপুট জেড, হাই ইম্পিডেন্স। যদি এনাবল করা থাকে, অর্থাৎ আমার ডিভাইসটা এখন অ্যাক্টিভ, ইনপুটের ডেটা আউটপুটে যাবে। যদি বাফার হয়, ট্রাই স্টেট বাফার হয়, তাহলে ইনপুটের ডেটা আউটপুটে সরাসরি চলে যাবে, কোনো লজিক্যাল অপারেশন হবে না। আর যদি ট্রাই স্টেট ইনভার্টার হয়, তখন জাস্ট ইনপুটের ডেটাটা ইনভার্টেড হয়ে আউটপুটে যাবে। তো তোমাদেরকে দেখো, যে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করে এমন একটা ডিভাইস, অন্য কেউ না, ট্রান্সমিশন গেট। এই ট্রান্সমিশন গেটেরই কিন্তু এই প্রপার্টি আছে। তাকে যদি তুমি ডিসেবল করে রাখো, আউটপুটে সে কিন্তু হাই ইম্পিডেন্স বা জেড স্টেট শো করবে। আর যদি এনাবল করে রাখো, তখন প্যারালাল সুইচ দুইটাই কানেক্টেড, ইনপুটের যে কোনো ডেটা আউটপুটে সরাসরি চলে যাবে। এখানে একটা লিমিটেশন ছিল। এই লজিকটা কেমন? নন ডিস্টোরিং। অর্থাৎ কি, আউটপুট কিন্তু ইনপুট থেকে সরাসরি পাচ্ছি আমরা, হ্যাঁ, আউটপুট কিন্তু ভিডিডি বা গ্রাউন্ড থেকে তৈরি হচ্ছে না। এই জন্য বলছিলাম কি, ইনপুটের কোনো নয়েজ আউটপুটে চলে যায় সরাসরি, বা এটার কোনো নয়েজ ইমিউনিটি নাই। এই জন্য এটাকে আমরা নন রিস্টোরিং লজিক বলছিলাম, যে যদি আমাদের লজিকটা উইক হয়ে যায়, সেটাকে আর সে রিস্টোর করতে পারে না। তো সেই রিস্টোর করতে পারে এমন একটা জিনিস কি, ট্রাই স্টেট ইনভার্টার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস। আমরা এখান থেকে দেখছি ট্রাই স্টেট ইনভার্টার। নর্মাল ইনভার্টার, সেটা কিন্তু নর্মাল সিমস ইনভার্টার কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে, বাট আমরা ট্রাই স্টেট ইনভার্টার, সে কিন্তু ওই যে ট্রাই স্টেট থার্ড একটা স্টেট আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। তো কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল যে সার্কিট মেনে চলে, তাদের ক্ষেত্রে কি জেড আউটপুট পাওয়া পসিবল? এটা একটু বলো তো তোমরা। কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল যারা মেনে চলে, তাদের ক্ষেত্রে কি কখনো জেড আউটপুট পসিবল? আইদার পুল আপ নেটওয়ার্ক কন্ডাকশনে থাকবে, অর পুল ডাউন, ভাইস ভার্সা। তাহলে জেড আউটপুট কি সম্ভব কখনো? আউটপুটে হয় তুমি 0 পাবা, না হলে 1 পাবা। জেড আউটপুট কখন পাবা? যখন আউটপুট ভিডিডির সাথেও কানেক্টেড নাই, গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই, আবার ইনপুটের সাথেও কানেক্টেড নাই, পুরোপুরি আইসোলেটেড, হাই ইম্পিডেন্স সিস্টেম। তো এই যে নর্মাল সিমাস ইনভার্টার, তার মাঝখানে দুইটা সুইচ আমি ইন্ট্রোডিউস করছি, একটা এক্সট্রা পিমস, একটা এনমস। কেন? ওই যে আমরা জেড আউটপুট চাই, একটা স্টেট, এক্সট্রা স্টেট আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই, যার জন্য কিন্তু আমরা কন্ডাকশন কমপ্লিমেন্ট রুলটাও এখানে ভায়োলেট করলাম। বি কেয়ারফুল, ভালোভাবে খেয়াল করবো। তো এই সিম্বলগুলো দেখে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সিম্বলগুলো ইউজ করার সময় কেয়ারফুল থাকতে হবে, যে আমি ট্রাই স্টেট বাফার ইউজ করছি নাকি ট্রাই স্টেট
ইনভার্টার ইউজ করছি। আচ্ছা, এরপর আমরা 2/1 মাল্টিপ্লেক্সার এবং তোমাদেরকে এসওপি, পিওএস অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এই লেভেলের নলেজটাও তোমাদেরকে এখান থেকে আমি আবার রিকল করিয়েছি যে আউটপুটের অনগুলো দেখে কিভাবে আমরা ফাংশনের ইকুয়েশনটাকে বের করে নিয়ে আসতে পারি, বা আউটপুটের জিরোগুলো দেখেও আমরা কিভাবে আমরা কোনো ট্রুথ টেবল থেকে ফাংশনকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, এটা তোমাদেরকে আমি দেখিয়েছি। এরপর এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করার অনেক ধরনের পদ্ধতি তোমাদেরকে দেখানো হয়েছে। তো 2/1 মার্কস কয়ভাবে দেখাইছি তোমাদেরকে? প্রথমে গেট লেভেল, এখানে 20টা ট্রানজিস্টর লাগছিল। এরপর ট্রান্সমিশন গেট দিয়ে ওই সেম জিনিসটা তোমাদেরকে আমি দেখিয়েছি, মাত্র 4টা ট্রানজিস্টর বা 2টা ট্রান্সমিশন গেট দিয়ে ওই সেম কাজ আমরা করতে পারি। বাট এটা নেচার কেমন? নন রিস্টোরিং। স্যার এটাকে উল্লেখ করে দিবেন যে তোমরা এটাতে ডিজাইন করো ট্রান্সমিশন আমি গেট উল্লেখ করে দিতে পারি। তোমাকে যদি উল্লেখ করে না দেওয়া হয়, তুমি তখন স্বাধীন, তুমি যে কোনো কিছু দিয়েই তুমি জাস্ট ইমপ্লিমেন্ট করলে হবে। বাট আমি যদি তোমাকে উল্লেখ করে দিই, তখন কিন্তু তোমাকে ওই প্রসেস দিয়েই বা ওই টেকনোলজি দিয়েই ওই নির্দিষ্ট লজিক দিয়েই তোমাকে ডিজাইন করতে হবে। স্যার ইমপ্লিমেন্ট করতে বললেন, তখন কি আমরা ট্রুথ টেবিল দিয়ে একবারে ইমপ্লিমেন্ট করে দেখাবো, তারপরে কিভাবে? হ্যাঁ, অবভিয়াসলি। কারণ এবং তোমাকে যদি এক্সপ্লেনেশন দিতে হবে। এক্সপ্লেনেশন তোমার কাছে চাওয়া হলে তুমি দিবা, অথবা তুমি মার্কস দেখলেও বুঝতে পারবে যেখানে আমার কতটুকু অ্যান্সার করাটা উচিত। এনাফ কতটুকু, এটা মার্ক ডিস্ট্রিবিউশন দেখে মোটামুটি বুঝতে পারবা তোমরা। ওকে আচ্ছা, এরপর দেখো ইনভার্টিং মাল্টিপ্লেক্সার, অর্থাৎ আগে দুইটা তার কিন্তু নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার ছিল। এরপরে দেখবা যে এই দুইটা কিন্তু ইনভার্টিং অবস্থায় আছে, যে অবস্থাতে এখানে দেখানো আছে। এই দুইটার প্রথমটা কি? আমাদের বহুল পরিচিত সেই সিমস বেসড ইমপ্লিমেন্টেশন। আর সেকেন্ডটা কি? ট্রাইস্টেট ইনভার্টার। ট্রাইস্টেট ইনভার্টার। তো তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলছিলাম, যে ডিভাইসগুলোকে এনাবল সিগন্যাল আছে, অর্থাৎ তাদেরকে চাইলে ডিসেবল করে রাখা যায়, এনাবল করে রাখা যায়, এই ফ্লেক্সিবিলিটি যে ডিভাইসগুলো আছে তাদেরকে ইউজ করে আমরা মাল্টিপ্লেক্সিং করতে পারি। তো এই যে ট্রান্সমিশন গেট, ট্রাইস্টেট ইনভার্টার, এদের ওই যে থার্ড একটা স্টেট আছে তোমার হাতে, এটা একটা অনেক বড় একটা অস্ত্র, তোমার একটা বড় ওয়েপন। এই ওয়েপন ইউজ করে দেখছো, একজনকে আমি ঘুম পাড়িয়ে রাখি, আরেকজনকে অ্যাক্টিভ রাখি, আবার ভাইস ভার্সা, উল্টে কাজও করতে পারি। কন্ট্রোলিং সিগন্যালের ওই যে ইউনিক কোড জেনারেট করে। তো এইভাবে আমরা কিন্তু এই যে মাল্টিপ্লেক্সিং এর এই কনসেপ্টটা সহজে মাথায় রাখতে পারি। তো তোমাকে যদি আমি বলি যে তুমি ইনভার্টিং মার্কস ডিজাইন করো, অর্থাৎ তোমার সামনে যদি এরকম একটা বাবেল থাকে, সেক্ষেত্রে তুমি এই দুইটা এরকম ভাবে ডিজাইন করে রাখলেও হবে। বাট যদি এমন হয় যে তোমাকে আমি নন ইনভার্টিং মার্কস তৈরি করতে বলছি, তখন কি এই দুইটাকে এইভাবে ডিজাইন করে রাখলে হবে, নাকি সামনে একটা করে ইনভার্টার প্লেস করতে হবে বলতো? ইনভার্টার প্লেস করতে হবে স্যার। সামনে একটা করে ইনভার্টার কিন্তু প্লেস করতে হবে। তো তুমি কি ডিজাইন করতেছো এবং কোশ্চেনে কি চাওয়া হচ্ছে, তোমাকে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। মুখস্থ কিন্তু করলে কোনো কিছু হবে না। আচ্ছা, এখন 4/1 মার্কস আমরা ডিজাইন করছিলাম দুইভাবে, দুইটা লেভেলে 2/1 মার্কস ইউজ করে, অথবা ট্রাইস্টেট ইনভার্টার। তো ট্রাইস্টেট ইনভার্টার এখানে তো দুইটা ছিল মাত্র, মাল্টিপ্লেক্সিং এর লেভেল 2/1, এর জন্য অ্যাকচুয়াল সার্কিটটাই দেখানো হয়েছিল। বাট যখন আমাদের লেভেল বেড়ে যাবে, ওই অ্যাকচুয়াল সার্কিট ড্র করাটা আমাদের জন্য টাইম কনজিউমিং, ঝামেলা, সব দিক দিয়ে অসুবিধা, তখন আমরা সিম্বল ইউজ করব। তো তোমাদের মধ্যে থেকে দু একজন বলছিলে যে স্যার আমাদেরকে একটু 4/1 মাল্টিপ্লেক্সারের ট্রাইস্টেট ইনভার্টার ইমপ্লিমেন্টেশনটা একটু দেখিয়ে দেন। আমি এই জায়গাটা একটু সংক্ষেপে রিভিউ করছি, সবাই একটু দেখো। তাহলে আমরা তৈরি করব কি 4/1 মার্কস ইউজিং কি বলো, ট্রাইস্টেট ইনভার্টার। তো একটা ট্রাইস্টেট ইনভার্টার অ্যাকচুয়ালি তো সে ইনভার্টার বা একটা নট গেট সিম্পলি। তো ট্রাইস্টেট বললে তখন এক্সট্রা এই জেনারেবল সিগন্যালটা এখানে আমরা শো করব। তো অ্যাকচুয়ালি ইনভার্টার মানে কি, তার ইনপুট কয়টা হয়? একটা। তার মানে কি 4/1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে গেলে অ্যাটলিস্ট কয়টা ট্রাইস্টেট ইনভার্টার লাগবে আমাদের? দুইটা। অ্যাটলিস্ট 4টা। দুইটা দিয়ে 4টা ইনপুট দেওয়া যাবে? ট্রাইস্টেট ইনভার্টার মানে কি একটা করে ইনপুট নেয় না তারা? 4টা ইনপুট ফিট করাইতে গেলে 4টা লাগবে না কমপক্ষে ট্রাইস্টেট ইনভার্টার? এই 4টা না হলে উপায় আছে? এই যে দেখো, এক একজন কয়টা করে ইনপুট নিতে পারে? এক একজন কয়টা করে ইনপুট নিতে পারে বলো? এই যে এক একজনের ইনপুট পসিবল একটা না? তো 4টা ইনপুট এখানে তোমাকে নিয়ে আসতে গেলে তোমার কয়টা লাগবে? এটা এই যে 2টা বলছো, সে কি বুঝতে পারছো যে অ্যাটলিস্ট 4টা ট্রানজিস্টর
সরি ট্রাইস্টেট ইনভার্টার তো লাগবেই, দুইটা তো অপশনই নাই। যদি আমি 2x1 ডিজাইন করতাম সেক্ষেত্রে দুইটা হলে হতো, এখানে 2x1 ডিজাইন করা ছিল না, এখানে ডিজাইন করা কোনটা, এটা এই যে 2x1 এর জন্য দুইটা নেওয়া, যখন 4x1 তখন কয়টা লাগবে সিম্বল দেখেই বলো? 4টা লাগবে। আচ্ছা, তো সে D0 D1 D2 D3, তো আমি তোমাদেরকে একটা ইউনিক একটা ইচ্ছা মতো একটা টেবল নিয়ে একটু বলি। দেখো, সে S0 S1 এর মান, সে একজন বলল 0 হলে আমি D3 চাই, ওকে, 0 1 হলে আমি D2 চাই, ইচ্ছা মতো নিলাম যা খুশি। 1 0 হলে বললো এই সময় আমি D1 চাই, কোনটা বাকি আছে? অন বাকি আছে, কোনটা? D0। হ্যাঁ, তো সিলেকশন সিগন্যালের এই কন্ডিশনে আমাদের আউটপুটে এই ডেটাগুলোকে আমরা পাস করতে চাই, সেটা তোমাকে বলে দিল। এখন আমি কিভাবে জেনারেট করব, কন্ট্রোল সিগন্যাল জেনারেট করাটা এখানে হচ্ছে আমাদের মেইন ব্যাপার, বাকি সবকিছু খুবই সিম্পল। তো মার্কস যেহেতু মাল্টিপ্লেক্সার, তাহলে সবার আউটপুটকে কম্বাইন করে একটা সিঙ্গেল আউটপুট আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে কন্ট্রোলিং সিগন্যাল তৈরি করা। তো আমি তোমাদেরকে এনাবল সিগন্যাল, এটার জন্য কন্ট্রোলিং সিগন্যাল তৈরি করা শেখাইছি না? এনাবল সিগন্যালের জন্য কত তৈরি করতে হবে আমাকে বলো, 1 নাকি 0? যদি আমি এনাবল সিগন্যাল দিয়ে সিগন্যাল জেনারেট করি তাহলে আমি 1 প্রডিউস করবো নাকি 0 প্রডিউস করবো? এই D0 কে আউটপুটে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? এই যে তার করেসপন্ডিং যে ট্রাইস্টেট, তাকে 1 রাখতে হবে। তো ট্রাইস্টেটকে 1 রাখতে গেলে মানে কি, তার এনাবলে 1 দিতে হবে, এনাবল প্রাইমে 0। আমি কি দুইটা নিয়ে একসাথে মাথা খারাপ করার দরকার আছে আমার? আমি কি করবো, এনাবল সিগন্যালের জন্য 1 প্রডিউস করবো, আরেকটা নট গেটের মধ্যে দিয়ে এনাবল প্রাইম সিগন্যালে দিয়ে দিব একই সিগন্যাল, তাহলে শেষ। তাহলে আমার উদ্দেশ্য কি, D0 কে আমি আউটপুটে নিয়ে যেতে গেলে আমাকে এনাবল সিগন্যালে 1 প্রডিউস করতে হবে, খেয়াল করবো। তাহলে আমার কন্ট্রোলিং যেহেতু দুইটার কম্বিনেশন মিলিয়ে 1 প্রডিউস করতে হবে। D0 এর জন্য কত আছে বলো তো? S0 আর S1 এর মান 1 তাহলে কি এদেরকে ডিরেক্ট এন্ড অপারেশন, পাশাপাশি এদের S0 S1 আকারে আসলে 1 এন্ড হয়ে 1 পসিবল। তাহলে এদের কি কাউকে ইনভার্ট করার দরকার আছে? আমার ইনভার্ট করার দরকার আছে কাউকে? না স্যার, কন্ট্রোল সিগন্যালের কাউকে কিন্তু ইনভার্ট করার দরকার নেই। S0 S1 ডাইরেক্ট এদেরকে এনে আমি কি করব, এই যে এনাবল সিগন্যালে ফিট করে দিব, খেয়াল করবা। এবং এখান থেকে সেম সিগন্যালকে একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে এনাবল প্রাইম, শেষ। এই D0 এর জন্য কন্ট্রোলিং সিগন্যাল তৈরি করাটা কি তোমরা বুঝতে পারছো? সিলেকশন সিগন্যাল কিভাবে জেনারেট করলাম এটা কি বুঝতে পারছো? D0 এর জন্য, D1 এর জন্য বলি, D1 এর জন্য কত আছে? S0 এর মান 1 আর S1 এর মান 0। S0 এর মান 1 আছে, S1 এর মান 0। এখন এই যে দেখো, এই যে এটার এনাবল সিগন্যাল, এটাকে আমি 1 প্রডিউস করতে চাই, কারণ কি আউটপুটে নিয়ে যেতে গেলে এখানে 1 আসতে হবে। তাহলে এই দুইটা সিগন্যালের এই ভ্যালুর জন্য শুধুমাত্র এই D1 কে অন রাখতে হবে, আর বাকি সবাইকে আমাকে অফ রাখতে হবে, এটা আমাকে এনশিওর করতে হবে। তো কেন, কিভাবে আমি 1 প্রডিউস করতে পারি? S0 এভাবেই থাকবে, বাট S1 কে কি করতে হবে, আমাকে প্রাইম আকারে নিয়ে আসতে হবে কিনা? প্রাইম আকারে নিয়ে আসতে হবে কিনা, নাহলে আমি 1 পাবো বলতো? এই যে এটাকে এনে আমি এই যে এটাকে ফিট করে দিলাম, জাস্ট সেম সিগন্যালটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে এনাবল প্রাইমে দিয়ে দিলাম। এই জিনিসগুলো কি বোঝো? আরেকবার একটু দেখান স্যার এটা। আচ্ছা, কেউ কথা বলছো আনমিউট করে? তোমার কথা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখি, এই সিম্পল জিনিসে তো আমাদের সমস্যা হওয়ার কথা না, জিনিসটা খুবই সিম্পল। এটা তোমাদেরকে আমি ক্লাসেও দেখিয়েছি, তোমরা ক্লাসে নিশ্চয়ই অমনোযোগী ছিলাম, নইলে এতবার বলার পরেও এই জিনিসে আমাদের সমস্যা থাকার কথা না। যাই হোক, এখন একটু দেখো, D0 D1 D2 D3। তো অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপ্লেক্সার মানে কি বলতো? আউটপুটের সাথে সবার কানেকশন থাকবে, বাট একই সাথে সবাই কিন্তু আউটপুটে যাওয়ার পারমিশন পাবে না।
যে কন্ডিশনে D0 কে তুমি আউটপুটে যেতে দিবা সেই একই কম্বিনেশন S0 আর S1 এর ক্ষেত্রে ওই ভ্যালুর জন্য S0 আর S1 সবার তো S0 আর S1 তোমার হচ্ছে কমন, তাই না? যে কন্ডিশনে তুমি D0 কে আউটপুট পাঠাবা সেই সময় বাকি সবার সুইচ বা ট্রাইস্টেট কি থাকবে বলতো? অফ থাকবে। বাকি কেউ আউটপুটের সাথে কানেক্টেড থাকবে না, সবাই ডিসকানেক্টেড থাকবে। এটা তোমাকে এনশিওর করতে হবে। তো আমরা কি বলছিলাম দেখি, ট্রুথ টেবিলটা আমরা আবার একটু এখানে ইচ্ছে মতো আবার একটু নিই। 0 0 তার জন্য আমি আউটপুটে কি চাচ্ছি? সে D1। 0 1 এটার জন্য তোমাকে আউটপুটে নিয়ে যেতে বললো D2। 1 0 এর জন্য তোমাকে আউটপুটে নিয়ে যেতে বললো সে D3। আচ্ছা, 1 1 এর জন্য আউটপুটে D0। এখন বলো সিলেকশন পিন S0 আর S1 এই দুইটাকে তুমি যখন ইনপুট হিসেবে এই দুটা S0 আর S1 এর মান তুমি অন আকারে রাখছো, অন আকারে, তখন সেই কন্ডিশনে আউটপুটে যাওয়ার পারমিশন কে পাবে? শুধু বলো, শুধু D0, শুধু D0। আর কেউ কিন্তু এই অন S0 আর S1 এর মান অন রাখবা, দেখবা যে বাকি সবাইকে এমন ভাবে সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে S0 আর S1 এর মান তুমি অন ইনপুট দিবা, বাকি সবাই ডিসকানেক্টেড থাকবে, শুধু এখন D0 টা অন থাকবে। তার মানে কি D0 কে আমাকে অন এর জন্য আউটপুটে শো করতে হবে। তার মানে কি এই দুইটা সিগন্যালের কম্বিনেশন আমাকে এনাবল সিগন্যাল অন রাখতে হবে। তো এনাবল সিগন্যাল অন রাখতে গেলে এদেরকে কাউকে আমাকে ইনভার্ট করার দরকার আছে? বলো, যেহেতু তারা দুইজনই অন আকারে আছে এই জন্য তাদেরকে ইনভার্ট করার দরকার নেই। ডিরেক্ট S0 আর S1 কে আমি কি করব? এনাবল সিগন্যালে এনে ফিড করাই দেব, আর নট গেটের মধ্য দিয়ে পাস করিয়ে এনাবল প্রাইমে দিয়ে দিলে শেষ, তাই তো নাকি? আচ্ছা, এরপর দেখো D1 এর জন্য তোমার সিলেকশন সিগন্যাল কেমন আছে? 0 0। তাইলে তোমাকে দুইজনের কম্বিনেশনে অন প্রডিউস করতে হবে, অ্যান্ড অপারেশন। তার মানে কি দুইজনকে ইনভার্ট না করে কোনো উপায় আছে আমার? বলো, এই যে 0 0 ইনপুট দিবা তখন এটা ইনভার্ট হয়ে অন হয়ে যাবে, এটা ইনভার্ট হয়ে অন হয়ে যাবে, দুইটা অন কম্বিনেশন হয়ে আলটিমেটলি কি প্রডিউস হবে? অন। তখন কি এই যে দুইটাকে 0 0 দিবা তখন দেখবে যে শুধু D1 আউটপুটে যাওয়ার অনুমতি পাচ্ছে, বাকি সবাই ব্লক হয়ে গেছে। তার মানে এর কন্ট্রোলিং সিগন্যাল কি হবে? S0 S1 দুইটাই কি আকারে আসবে? ইনভার্টেড আকারে আসবে। তো আমি এনাবলের জন্য সিগন্যাল তৈরি করা শিখাইছি তোমাদের, আর এনাবল প্রাইমের জন্য তাহলে হিসাব করা লাগবে না, বাই ডিফল্ট একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করলে, কারণ এনাবল প্রাইম একে অপরের উল্টা। শেষ। এবার কি আছে আমাদের D2 কে আমি S0 এর মান 0 আর S1 এর মান অন, এই ইউনিক কোড অ্যাপ্লাই করলে শুধুমাত্র D2 আউটপুটে যাবে আর সবাই ব্লক হয়ে যাবে, এটা এনশিওর করতে হবে। তার মানে কি S0 প্রাইম আকারে আসবে আর S0 S1 ওটা এক্সাক্ট সিগন্যাল আকারে আসবে, ওটা অন নিয়ে আসতেছে, এটা 0 নিয়ে আসতেছিল, তো 0 নিয়ে আসতেছে, সে অন নিয়ে আসতেছে, তো ইনভার্ট করার পরে এই 0 অন হয়ে যাবে, আর এটা তো আমার অন আকারে আছে, দুটোর কম্বিনেশন আমি কি পাবো? অন পাবো, যেটা আমরা ইনশিওর করতে চাই। তাহলে কি ছিল এটা? আমরা কি প্রডিউস করলাম? এস নটের মাথায় এটা প্রাইম হবে, ঠিক আছে? তো D2 এস নটের মাথায় প্রাইম হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো তোমাদের নিজেদেরই পারা উচিত, এটা এখানেই বলো, ডিরেক্ট এখানে লিখে দিই। D3 কোন কন্ডিশনে? অন 0। তাহলে এটা কন্ট্রোলিং সিগন্যাল কি হবে বলো? S0 S1 প্রাইম। এইবার তোমাদেরকে আমি একটা উদাহরণ নিয়ে দেখাই, এই জিনিস নিয়ে তোমরা এত কমপ্লেক্সিটিতে কেন পড়ছো আমি বুঝলাম না। এই জিনিসটা তোমাদের এর আগেও তোমরা পড়ে আসছে, এই জিনিসটা আমার এখানে এতটা বিস্তারিত দেখানোর কথা নয়, জাস্ট একটু বলে দিলেই তোমাদের বুঝে নেওয়ার কথা। খেয়াল করো, যে কোনো একটা কম্বিনেশন বিবেচনা করো, দেখো 0 0ই বলো প্রথমটাই, একটু কালার চেঞ্জ করি আমরা, দেখো অন্য একটা কালার নিয়ে 0 0। খেয়াল করো, মনে করে S0 আর S1 এর মান তুমি কত ইনপুট দিছো তোমার এই চিপটাতে, বলো 0 0। তাহলে 0 0 থাকলে একমাত্র এই যে দেখো এই পিন দিয়েই কত ইনপুট যাচ্ছে বলো? অন যাচ্ছে। বাকি সব কয়টা ক্ষেত্রে এই দুইটাই এই যে 0 0 ইনপুট দাও, এ কত প্রডিউস করছে? 0। এই কত প্রডিউস করে বসে আছে বলো? 0। এই কত প্রডিউস করে বসে আছে? 0। তার মানে কি
তিনটা সুইচের সবাই ডিসকানেক্টেড, কারণ কি এনাবল প্রাইমে এনাবল সিগন্যাল যাচ্ছে 0, ডিসেবল হয়ে বসে আছে। শুধুমাত্র এই এই নির্দিষ্ট ফ্ল্যাগের জন্য আউটপুটে যাওয়ার অনুমতি পাচ্ছে কে? ডি নট অর D0। অনুরূপভাবে অন্য যে কোনো কম্বিনেশনের জন্য তুমি নিবা, দেখবা যে ওই করেসপন্ডিং সুইচটাই অন থাকবে, ওই নির্দিষ্ট কম্বিনেশনের জন্য বাকি সবাই কি থাকবে? ডিসকানেক্টেড থাকবে। মাল্টিপ্লেক্সার ক্লিয়ার? যাদের সমস্যা ছিল? জি স্যার। আচ্ছা, এখানে দেখবো সুন্দরভাবে আঁকানো আছে, সুন্দরভাবে এখানে যে সিলেকশন সিগন্যালগুলো জেনারেট করা আছে, এখন আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে তো আমাদের সেই কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সার্কিটের পার্টটুকু ছিল ডিল্যাচ, হ্যাঁ, তাদের অপারেশন, কনস্ট্রাকশন, সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে কিন্তু তোমাদেরকে অপারেশন দেখাইতে হবে, ঠিক আছে? যদি অপারেশন চাওয়া হয়, বি কেয়ারফুল। এবং আরবিট্রারি ক্লক ডাটা দিয়ে যদি তোমাকে এটাকে ব্যাখ্যা করতে বলা হয়, সেটা তোমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আরবিট্রারি ক্লক আর ডাটা নিয়ে তোমাদেরকে আউটপুটটা দেখাতে হবে। পজিটিভের জন্য পজিটিভ, যদি নেগেটিভের জন্য বলে নেগেটিভের জন্য দেখাবা, যদি দুইটাই বলে দুইটাই দেখাবা। আচ্ছা, এরপরে ছিল কি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, সেটা কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন। এরপরে হচ্ছে তাদের এই যে সিগন্যাল রিপ্রেজেন্টেশন, তোমাদেরকে আমি বিস্তারিত দেখিয়েছি এবং আজকেই বলছি যে এই যে ফ্লিপ ফ্লপ গুলাকে যদি আমরা একই সাথে ক্লক ফিট করাতে না পারি, ক্লকের মধ্যে যদি স্কিউনেস থাকে, সেখানে একটা ম্যাল ফাংশন হওয়ার পসিবিলিটি থাকে, যাকে আমরা হোল টাইম ফেলিওর অর রেস কন্ডিশন বলি। সেটাকে আমরা ডিজাইনিং করার সময় এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি ইউজিং নন ওভারল্যাপিং ক্লক, টু ফেজ নন ওভারল্যাপিং ক্লক। এই হচ্ছে মোটামুটি আমাদের হোল সিলেবাস। আচ্ছা, তো এরপরে যদি কারো কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো। আমরা রেকর্ডিংটা অফ করলাম, স্যার, যাতে করে শর্ট রেকর্ডিং এর ভলিউম। কোশ্চেন আকারে দিবেন নাকি স্যার, ওই যে থিওরিটিক্যাল শর্ট নোট এরকম? হ্যাঁ, কারণ আমাদের এখানে থিওরিটিক্যাল কোশ্চেন তো থাকবেই, কারণ তোমরা বুঝতেই পারছো ডিজাইনিং এর পার্ট আছে, বাট সাথে সাথে আমাদের কিন্তু থিওরিটিক্যাল পড়াশোনাও কিন্তু করতে হবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করে তোমাদের যেভাবে আমি সবকিছু পড়িয়েছি, কোনো কিছু মুখস্থ না করে হুবহু অন্ধের মতো তোমরা বুঝে বুঝে সুন্দরভাবে সবকিছু প্র্যাকটিস করবা। হ্যাঁ, বারবার করে প্র্যাকটিস করবা। দেখে কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল মনে হচ্ছে, আসলেই সিম্পল, বাট প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় ভুল করবা, কনফিউশন অ্যারাইজ করবে, টাইম বেশি লাগবে, ঝামেলা করবা কিন্তু। যাই হোক, এখন হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু খুবই কম, এত অল্প সিলেবাসে আসলে কিন্তু মিড টার্ম পরীক্ষা হয় না এর আগে, যদিও এর আগে আমাদের বাই সেমিস্টার ছিল, এখন তোমরা ট্রাইমেস্টার, তো সেই অনুযায়ী ঠিকই আছে মোটামুটি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল। থেকে কি আর কারো কোনো কিছু বলার আছে? স্যার শেষ করে দেন স্যার, নামাজে যাব। হ্যাঁ, তোমরা লিভ নিতে পারো যদি কারো কোনো কিছু বলার না থাকে। আমাদের মোটামুটি মেইন সেশনটা শেষ। স্যার আপনার এই অনলাইন ক্লাসের লেকচারগুলো বিএলসি তে দিয়ে দিলে ভালো হয়, আমরা হ্যাঁ, আমি ওগুলোকে দেখতে দিয়ে পারবো। দেবো। আমি ওগুলোকে দিয়ে দেবো, স্যার। সমস্যা নেই। স্যার আজকে একটু কষ্ট করে দিয়েন স্যার, অনেকেই করতে চাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই। আর তোমাদের এন্ড থেকে তোমরা একটু এফোর্ট দিবা ঠিকঠাক মতো, খুব ভালো একটা মার্কস তোমরা মিড টার্মে আমাকে উপহার দিবা, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার এক্সপেকটেশন। আচ্ছা, বি সেকশনের যারা আসো, তারা তোমরা লিভ নিতে পারো। এ সেকশনে যারা আসো, আমি তোমাদেরকে একটু অ্যাটেন্ডেন্সটা নিব এখানে। আর বি সেকশনে ওদের অ্যাটেন্ডেন্স আমি আজকে নিয়ে নিয়েছি সিগনেচারে। তো এ সেকশনে যারা আসো তারা একটু ওয়েট করো। স্যার একটা প্রশ্ন ছিল, ওই যে নন ওভারল্যাপিং ক্লকের পরে একটা স্লাইড দেখাইছিলেন গেট লেআউট, ওটা তো থাকবে না, ওটা তো মিড থেকে শুরু হবে, ফাইনাল থেকে শুরু হবে। ওটা আমরা পরবর্তীতে পড়াশোনা শুরু করব। হ্যাঁ, ওটা আমাদের সিলেবাসে জি থাকবে না। স্যার, জি স্যার। আচ্ছা, এই তোমরা লিভ নাও।
আমাদের এই নেটওয়ার্ক থেকে এটা অ্যাক্সেস করা যাবে না, টাইম নষ্ট হবে শুধু শুধু তোমাদের। তোমরা লিভ নাও, আমি তোমাদেরকে সবাইকে আর কি অ্যাটেন্ডেন্স কনসিডার করে দিচ্ছি আজকে, ঠিক আছে? আর এই সেকশনে যারা আছো তোমরা, তোমাদেরকে একটা শিট দিয়ে দিব আমি, অ্যাটেন্ডেন্স শিট। তোমরা একটু ওটাতে সিগনেচার করবা, ঠিক আছে? করে ওই পেজটাকে আমাকে আবার জমা দিবা। তো এটা মনে হয় না মিডিয়ার আগে সম্ভব হবে, যাই হোক। তো তোমরা তাহলে লিভ নাও, টিল দেন ভালো থাকো সবাই। আর কারো কোনো সমস্যা হলে, যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।